দেশি বিদেশি নানা ষড়যন্ত্র উপেক্ষা করে দুর্মুখদের থোতাকে ভোতা করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেখানে তিনি দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচনী সম্ভাব্য সময়সূচির কথা উল্লেখ করলেন। আর এইটি দীর্ঘদিন ধরে বিএনপি সহ অন্যান্য দল চেয়ে আসছিল, একটি নির্বাচনী রোডম্যাপ। যদিও অধ্যাপক ইউনূস সুস্পষ্টভাবে এতদিন কিছু বলেননি, কিন্তু তিনি কিন্তু একটি সময়সীমা দিয়েই রেখেছিলেন। ডিসেম্বর থেকে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুন পর্যন্ত এই কথাটি তিনি বরাবরই বলে এসেছিলেন। তো বিএনপি চাপ সৃষ্টি করছিল সাম্প্রতিক সময়ে, বিশেষভাবে বিএনপি। অন্য দলও নির্বাচন চাইছিল, আমি বলবো না কেউ নির্বাচন চাইনি, বাট তারা ফ্লেক্সিবল ছিল। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বা অধ্যাপক ইউনূসের উপর তেমন চাপ সৃষ্টি করতে চাননি। অন্য দলগুলো সংস্কারও চেয়েছিল, বিচার চেয়েছিল ফেসিবাদীদের। তো সব কিছুকে ছাপিয়ে গিয়ে বিএনপি খুব চাপ সৃষ্টি করবার বিষয়টি তীব্রতার সৃষ্টি করেছিল। বিএনপির সেই চেষ্টা তীব্র হয়ে উঠেছিল। তাদের একটি দাবি ছিল, তারা এক পর্যায়ে বলার চেষ্টা করছিল যে সংস্কার আর শুনতে চাচ্ছি না, নির্বাচন চাচ্ছি। তো সেই জন্য বোধহয় জাপান সফরকালে অতি সম্প্রতি অধ্যাপক ইউনূস বলেছিলেন যে একটি দল নির্বাচন চাইছে। তো আসলে বিষয়টি এই ছিল, বিএনপি চাপ সৃষ্টি করছিল, অস্বাভাবিক চাপ সৃষ্টি করছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্বাচন ইস্যুতে। বাট অন্যরা নির্বাচন চাইলেও তারা ফ্লেক্সিবল ছিলেন। তারা বলছিলেন আমরা নির্বাচন চাই, একই সঙ্গে সংস্কারও চাই। তারা ইকুয়ালি এমফেসাইজ করছিলেন সংস্কার বিষয়ে, বিচার বিষয়ে। বাট বিএনপি সব কিছুকে ছেড়ে নির্বাচন বিষয়টিকে খুব নির্বাচনের উপর জোরারোপ করছিল। আর চাপ সৃষ্টি করবার ব্যাপারটি দৃষ্টিকটুভাবে ইদানিং বেড়ে গিয়েছিল। এবং এক পর্যায়ে এটা বলতেই হচ্ছে যে সরকারের সঙ্গে তাদের একটি যুদ্ধংদেহী অবস্থা সৃষ্টি হয়েছিল। তারা হুমকি দিয়ে ফেলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই। তো সব কিছুকে উপেক্ষা করে এবং তাদের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন যে 2026-এর এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তো তাতে করে বিএনপি বোধহয় একটু অসুবিধায় পড়ে গেল, কারণ তাদের হাতে আর কোনো ইস্যু থাকলো না বাজার গরম করবার জন্যে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলবার জন্য, চাপ সৃষ্টি করবার জন্য তাদের হাতে বোধহয় আর কোনো অস্ত্র থাকলো না। টেকনিক্যালি বিএনপি একটু অসুবিধায় পড়ে গেল, কারণ একটি সময়সীমা তিনি ঘোষণা করে দিয়েছেন। হ্যাঁ, সেটি বিএনপির ভাবিত বা বিএনপির প্রস্তাবিত সেই ডিসেম্বরের মধ্যে হতে হবে, 2025-এর ডিসেম্বর। সেই সময়সীমাটি হয়তো হয়নি, বাট সময়সীমা তো ঘোষণা করা হয়েছে। আর পার্থক্যটিও খুব বেশি হয়নি, 25-এর ডিসেম্বর এবং 2026-এর এপ্রিল। তো এখন বিএনপি কি করে সেইটি কিন্তু আমাদের দেখতে হবে, তারা নতুন করে কি বলতে চায়। যদিও ইতিমধ্যে বিএনপির সালাউদ্দিন আহমেদ চাপ সৃষ্টি করেছেন, তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অধ্যাপক ইউনূসের এই ভাষণের পরে, এই সময়সীমা ঘোষণার পরে সালাউদ্দিন সাহেব তার রিয়াকশন ব্যক্ত করেছেন। আমি আরেকটি ভিডিওতে দেখলাম, সেখানে তিনি বলছিলেন জাতির প্রত্যাশা পূরণ হয়নি, এই ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তো এই নিয়ে তিনি বলবার চেষ্টা করছিলেন যে বিএনপি ডিসেম্বর চাচ্ছিল, প্রধান উপদেষ্টা সেদিকে গেলেন না, সেটা আমলে নিলেন না, এই জন্য জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তো ইন্টারেস্টিংলি যেই ভিডিওতে সালাউদ্দিন আহমেদ কথা বলছিলেন, সেই ভিডিওর কমেন্ট সেকশনটি আমি পড়ছিলাম, সেখানে কমেন্টে লোকেরা ভাসিয়ে দিয়েছে, তারা অত্যন্ত উইটি কমেন্ট করেছে। বেশ আমি আনন্দও পেয়েছি কমেন্ট সেকশনটি পড়ে, এবং বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কমেন্টকারীরা। তারা কেউ বলেছেন যে হ্যাঁ, সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন, জাতির প্রত্যাশা পূরণ হয়নি। কারণ জাতি চেয়েছিল অধ্যাপক ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারকে আরো 5 বছর ক্ষমতায় চাচ্ছিল, আমরাও চাচ্ছিলাম। তিনি সেটি না করে অধ্যাপক ইউনূস জাতিকে নিরাশ করেছেন, তিনি ঘোষণা করে দিয়েছেন একটি সময়সীমা। তো তারা এরকম সুন্দর কমেন্ট তারা করছিল, উইটি মনে হয়েছে আমার কাছে কমেন্টগুলো। এবং অনেকেই বলেছেন এটি আপনাদের চাওয়া পূরণ হয়েছে, আপনাদের তো খুশি হওয়ার কথা, আমরা জনগণ তো চাইনি, আমরা জনগণ এই সরকারকে, অধ্যাপক ইউনূসকে আরো দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চেয়েছিলাম। তো এরকম কমেন্টে একেবারে ভাসিয়ে দেওয়া হয়েছে দেখলাম। তো সালাউদ্দিন সাহেব তার রিয়াকশন বিএনপির পক্ষে ব্যক্ত করেছেন যে তারা খুশি হননি, জাতি খুশি হয়নি, জাতি হতাশ হয়েছে, কারণ তাদের ডিসেম্বর ডেডলাইন থাকলো না। এইভাবে রিয়াকশন দিচ্ছিলেন সালাউদ্দিন সাহেব। আর অধ্যাপক ইউনূস তার এই ভাষণে, যে ভাষণটি আজ সন্ধ্যা 6টার দিকে তিনি দিয়েছিলেন, 40 মিনিটের মতো ডিউরেশন ছিল সেই ভাষণের, সেখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তিনি উল্লেখ করেছেন। হাইলাইটস যদি আমি বলি, ভাষণের কিছু হাইলাইটস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি প্রিয় দর্শক।
তো হাইলাইটসগুলো ছিল চমৎকার শব্দ চয়নে, তার স্বভাব সুলভ যে শান্ত সৌম্য, তার যে ভাবমূর্তি, তার যে মূর্তি, সেই সাম্য স্নিগ্ধ মূর্তি বজায় রেখে চমৎকার শব্দ চয়নে এবং খুবই ধীর লয়ে শান্তভাবে তিনি তার ভাষণ দিচ্ছিলেন এবং তাকে খুবই শান্ত মনে হয়েছে। তো মেজাজ হারাননি কোনোভাবেই, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে আওয়ামী লীগের কথা অনেকবার এসেছে, আওয়ামী লীগের স্বৈরাচারের কথা এসেছে, আওয়ামী লীগ দেশটিকে কোথায় ছেড়ে গিয়েছে, কি হয়েছিল তার সময়, বাট একবারও হাসিনার নাম তিনি নেননি। ব্যক্তিগতভাবে হাসিনাকে একটি কথাও তিনি বলেননি। অর্থাৎ হাসিনা যা করতেন তার বিপরীত পথে হাঁটছেন অধ্যাপক ইউনূস, বরাবরই হেঁটেছেন, আজও সেই প্রমাণ তিনি দিলেন। হাসিনার নামটি একবারের জন্য তিনি উচ্চারণ করেননি। শুধু হাসিনার সরকার যা যা করেছে, গুম খুন অর্থ পাচার, এইসব বিষয়গুলো কয়েকবার তার ভাষণে উঠে এসেছে প্রাসঙ্গিকভাবে। এটি বোঝাতে গিয়ে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কোন অবস্থা থেকে একটি দেশকে টেক ওভার করেছেন, একটি দেশের দায়িত্ব নিয়েছেন, এটি বোঝাতে গিয়ে তিনি আওয়ামী লীগের অপকর্মগুলোর কথা বারবার তুলে ধরছিলেন। আর হাইলাইটসগুলোর কথা বলছিলাম, তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে ঈদে আসন্ন, ঈদ উপলক্ষে, কালকে ঈদ উল আজহা, সো এই যে ঈদ উপলক্ষে ঈদের বাজার সবসময় যেরকম অস্থির থাকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে থাকে, এই বিষয়ে একটি স্বস্তিকর অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে দেশে, বাজার নিয়ন্ত্রণে আছে, এই বিষয়টি তিনি উল্লেখ করছিলেন। আর ঈদ যাত্রার স্বস্তি, ঈদ যাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে তুলনামূলকভাবে, অন্যান্য বছর তুলনায় ঈদ উল ফিতরে অনেক স্বস্তিদায়ক ছিল ঈদ যাত্রার বিষয়টি, আর এবারও নিয়ন্ত্রণে আছে সেই কথাটি তিনি উল্লেখ করেছেন। এবং তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, পুলিশ থেকে শুরু করে সেনা সদস্যদের, সবাইকে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন, সড়ক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন, যে হজ ব্যবস্থাপনা চমৎকারভাবে হয়েছে, তিনি হাজি সাহেবদের শুভেচ্ছা জানিয়েছেন, যারা হজব্রত পালনের জন্য দেশ ছেড়ে গিয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং চমৎকার ব্যবস্থাপনা হয়েছে, কোনো অনিয়ম হয়নি এবং সরকারি খরচে কাউকে হজ করতে পাঠানো হয়নি, সেই বিষয়টি তিনি উল্লেখ করতে ছাড়েননি। আগে একটি শয়তানি এখানে কাজ করেছে, আমরা দেখেছি হাসিনা বলে, সরকারি খরচে কাকে কাকে হজ করতে পাঠানো হলো, সে লম্বা একটি ফ্রিস্তি হাসিনা সরকার বরাবরই দিত। এটি বোঝাবার চেষ্টা করতো যে হাসিনা সরকার ধর্ম অন্তপ্রাণ, ফ্রিতে হজ করাচ্ছে দেশের লোকজনকে। তো এইবার সেই শয়তানি হয়নি, অধ্যাপক ইউনূস সেটি উল্লেখ করেছেন এবং চমৎকার হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আর্থিক খাতের শৃঙ্খলার কথা বলেছেন। তো এই বিষয়ে আসলে অনেকেই আমরা অবগত না। আর্থিক খাতের যে শৃঙ্খলা, আর্থিক প্রতিষ্ঠানগুলো, বিশেষভাবে ব্যাংক, একটি চমৎকার অবস্থানে আছে এই মুহূর্তে, স্থিতিশীলতা বজায় আছে, বিভিন্ন পর্যায়ে ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে। তো এই যে আর্থিক খাতের শৃঙ্খলা, এইটি কিন্তু একদিনে হয়নি, সময় লেগেছে। সময় নিয়ে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অধ্যাপক ইউনূসের সরকার আর্থিক খাতকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে এনেছেন। তো এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তার সাম্প্রতিক জাপান এবং কুয়েত, কাতার সফর নিয়ে কথা বলেছেন। জাপান সফরে জাপান সরকার $1 বিলিয়ন সাহায্য প্রতিশ্রুতি দিয়েছেন, তারা বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার জন্য $1 বিলিয়ন দিয়ে সাহায্য করবেন, এই কথা জাপান সরকার তাকে জানিয়েছেন। কিছু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা যেটিকে আমরা বলি স্মারক, সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বিভিন্ন ইস্যুতে, সেগুলো নিয়ে কথা বলেছেন। এবং আগামী 5 বছরে অন্তত 1 লক্ষ বাংলাদেশি লোকের, প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি লোকের জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এই প্রতিশ্রুতিও জাপান সরকার তাকে দিয়েছেন, সেগুলো উল্লেখ করেছেন। কাতার সফরকালে কিছু বিষয়ে কথা হয়েছে, কাতার সরকারের কাছ থেকে কি কি বিষয়ে আমরা সাহায্য পেতে পারি সেই বিষয়ে তিনি হাইলাইট করেছেন এবং উল্লেখ করেছেন বিষয়গুলো। এবং কাতার সরকারকে একটি স্পেশাল ইকোনমিক জোন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেই কারণে তারা এনকারেজড ফিল করতে পারেন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন এবং বন্দর ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছেন। রোহিঙ্গা ইস্যুতে যে রাখাইনকে করিডোর দেওয়ার ব্যবস্থাটি নিয়ে যে কথা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মহল যেভাবে বিষয়টিকে অপপ্রচার করছে, সরকার বাংলাদেশকে আমেরিকাকে দিয়ে দিচ্ছে, আমেরিকার স্বার্থ হাসিলের জন্য রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে, এইসব ইস্যুতে তিনি কথা বলেছেন সুস্পষ্টভাবে, ক্যাটেগরিক্যাল টার্মে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন এইসব অপপ্রচারে কাউকে কান দিতে হবে না। আর এই রোহিঙ্গা ইস্যুতে অ্যান্টনি গুটারেস সাম্প্রতিক কালে যে বাংলাদেশ সফর করেছিলেন, সেই সময় তিনি বিষয়টি মেনশন করেছিলেন যে এরকম একটি মানবিক প্যাসেজ, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ যদি দেওয়া যায় রাখাইনকে, তাহলে অনেক ব্যাপারে একটি মানবিক কাজ হবে। এই বিষয়ে
অ্যান্টোনিও গুটারেস উল্লেখ করেছিলেন। আর সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু এই বিষয়টি ডালাপালা ছড়িয়েছে যে সরকার রাখাইনকে করিডোর দিয়ে দিচ্ছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে, এই অপপ্রচার একটি মহল করে যাচ্ছে। কেউ কেউ বুঝে, কেউ কেউ না বুঝে। না বুঝে যারা করছেন সেটি নিয়ে কোনো কথা নেই, বুঝে যারা করছেন তারা ইউনুস হেটার্স, এবং তারা কোনোভাবে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে দিতে চাননি। এটি পরিষ্কার বোঝা গিয়েছে তাদের অপপ্রচারে। তারা বেশ বাজার গরম করবার চেষ্টা করছিলেন, মাঠ গরম করবার চেষ্টা করছিলেন, যে অধ্যাপক ইউনুস দেশের সার্বভৌমত্বকে বিঘ্নিত করে রাখাইনকে করিডোর দিচ্ছেন, বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত করে। তো অধ্যাপক ইউনুস পরিষ্কারভাবে বলেছেন যে এটি হচ্ছে না, এটি অপপ্রচার। তিনি দেশবাসীকে আহ্বান করেছেন এই অপপ্রচারে কান না দেবার জন্য। আর বন্দর ব্যবস্থাপনার কথা বলেছেন। বন্দর ব্যবস্থাপনার কথা তিনি বারবার বলেছেন যে একটি বিশ্বখ্যাত একটি কোম্পানিকে, যাদের বন্দর ব্যবস্থাপনা করবার দীর্ঘ ইতিহাস রয়েছে, সফল ইতিহাস, এরকম একটি কোম্পানির সঙ্গে বন্দর ব্যবস্থাপনার কথায় আলোচনা হয়েছে। কাউকে বন্দর দিয়ে দেবার ব্যাপারে কথা হয়নি, মালিকানা ছেড়ে দেবার কথা হয়নি, বাংলাদেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবার এখানে কোনো বিষয় নেই। সুস্পষ্টভাবে তিনি তার মতামত ব্যক্ত করেছেন এবং দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে তার সরকার দেশ বিরোধী কোনো কিছু করবে না এবং সেটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সমাবেশ হবে আগামী সেপ্টেম্বরে। বাংলাদেশের চাওয়ার প্রেক্ষিতে অধ্যাপক ইউনুসের সফল কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সমাবেশ হতে যাচ্ছে রোহিঙ্গা ইস্যুতে, যা কিনা দীর্ঘমেয়াদে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে সহায়ক হতে পারে। তো এই ইস্যুগুলোতে তিনি চমৎকারভাবে কথা বলেছেন, তার মনোভাব, তার সরকারের চিন্তা তুলে ধরেছেন, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তো চমৎকার ছিল সব কিছু ছাপিয়ে। আবার বলতে হয় সেই ইস্যুটি যে এই দেশে যারা বিভিন্ন ষড়যন্ত্র করছিলেন, বারবার বলবার চেষ্টা করছিলেন যে ইউনুস সরকার ক্ষমতা থেকে যাবে না এবং তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন, তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন, তার সরকার, তার উপদেষ্টারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করবার চেষ্টা করছেন। এই অপপ্রচার যারা চালাচ্ছিল, আশা করছি তাদের মুখটি এখন বন্ধ হবে, তাদের নতুন কোনো ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে হবে। আনফর্চুনেটলি ইলেকশন ইস্যু নিয়ে তাদের আর কথা বলবার তেমন কিছু রইল না। এটি তাদের জন্য দুর্ভাগ্যজনক, অবশ্যই বলতে হয়। তো দেখা যাক, আমরা আশা করছি এই ঘোষিত সময়ের মধ্যে সরকার, এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এখন তাদের কাজ সম্পন্ন করবে, তারা কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারে এই বিষয়ে তারা পদক্ষেপ নেবে, তারা বিস্তারিত তারিখ সহ সব কিছু আস্তে আস্তে দেখবে, বিষয়টি সব কিছু একটি জায়গায় পড়বে আস্তে আস্তে, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। তো ভালোই লাগলো, আমারও একটি স্বস্তির মধ্যে আছি। যারা মাঠ গরম করছিলেন তারা আর করতে পারবেন না, সব কিছু আস্তে আস্তে স্থিতিশীল হবে এবং একটা পর্যায়ে আমরা একটি সুন্দর, সুষ্ঠু, ফেয়ার ইলেকশন দেখতে পাবো, এই আশা আমরা করতেই পারি। তো প্রিয় দর্শক, ভিডিও শেষ করবার আগে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে।